তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সেটা ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হোয়াট ইজ দ্যাট, হাউ ইট ওয়ার্কস, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড অল দ্যাট। কিন্তু তার আগে কিছু প্রিরিকুইজিট আমাদের স্যাটিসফাই করতে হবে। উই নিড টু বি অন দ্য সেম পেজ। ওকে, তা আপনারা you have learned the basic programming control structure, how to write code in CSC 1.1. In data structure course, you have used pointers and also structure or class maybe to implement linked list nodes. Then also algorithm course এখানে একটু হাত তোলেন তো। algorithm not algorithm কোর্সটা করেছেন কারা কারা? অ্যালগরিদমও মোটামুটি অনেকেরই মোর দেন 50% করা আছে। তো তাহলে ইউ হ্যাভ ডান এনাফ প্রোগ্রামিং। ওকে, সো এখন এইটা হচ্ছে আপনার ফার্স্ট কোর্স, প্রজেক্ট ড্রিভেন কোর্স। ওকে, এরপর আরও 4-5টা কোর্স আপনাকে করতে হবে প্রজেক্ট ড্রিভেন। সো প্রজেক্ট ড্রিভেন কোর্স কিন্তু একটু ডিফারেন্ট দেন দ্য নন প্রজেক্ট ড্রিভেন কোডিং কোর্স যেগুলো আপনারা করে এসছেন। যে 3টা কোর্সের কথা বললাম সেখানে আপনাদেরকে এক্সটেন্সিভলি কোড করতে হয়েছে, বাট দে আর নট প্রজেক্ট ড্রিভেন, দে আর স্মল প্রবলেমস বেসড কোড। ওকে, বা কোডিং যেটা আপনারা করেছেন। এখানে একটা প্রজেক্ট ড্রিভেন কোডে আমাদের অনেক কিছু কনসিডার করতে হয়। প্রজেক্টটাকে মাথায় রেখে ডিজাইন করতে হয়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, অ্যান্ড দেন ইউ নিড টু অ্যাপ্লাই দ্য অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস। ওকে, সো আপনাদেরকে একটা প্রজেক্ট করতে হবে যেটা কিন্তু আসলে একটা অ্যাপ ডেভেলপমেন্ট। ওকে, সো আপনারা একটা ডেস্কটপ অ্যাপ তৈরি করবেন। আমরা যদি ব্রাউজারে রান করি কল ইট ওয়েব অ্যাপ, আর যদি আমরা ডেস্কটপ বা মোবাইলে রান করি তাহলে মোবাইলে হলে মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ। সো আপনার একটা অ্যাপ তৈরি করবেন যেটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। ওকে, এবং একটা স্পেসিফিক পার্টিকুলার ক্লায়েন্টের জন্য আপনি একটা অ্যাপ তৈরি করবেন। যেমন আইরাসের জন্য যদি একটা অ্যাপ বানাই আমরা, সেটার ক্লায়েন্ট হবে আইওবি। ওকে, সেরকম। তো এখন এটা করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমরা এই 3টা কোর্সে প্রিজিউমেবলি উই আর সাপোজ টু হ্যাভ দ্যাট ব্যাকগ্রাউন্ড, বাট ইন রিয়েলিটি এই জায়গাতে কোথাও কোথাও কারো কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে। ওকে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। তো আমাদের ওই জিনিসটা একটু এনশিওর করতে হবে ইন টুডেজ ক্লাস, মেবি ওয়ান মোর ক্লাস, যে আমাদের ওই গ্যাপটা নেই। ওকে, so we cannot afford to have those background backlog and proceed in this course. Okay, তাহলে আপনার জন্য এটা প্রবলেমেটিক হবে। তো আপনাকে মেক শিওর করতে হবে যে আমরা যে জিনিসগুলো এক্সপেক্টেড, যেটার ব্যাকগ্রাউন্ড আমাদের সবার একটা ক্লিয়ার আইডিয়া থাকার কথা, অ্যান্ড উই আর কমফোর্টেবল উইথ আন্ডারস্ট্যান্ডিং দোজ থিংস, সেইটা দিয়ে আমরা আজকে শুরু করব। ওকে, আমরা কিছু পুরনো জিনিস হয়তো চলে আসবে, আমি আপনাদেরকে কোশ্চেন করব টু আন্ডারস্ট্যান্ড যে আপনাদের গ্যাপ আছে কিনা, বা সেখান থেকে বের হয়ে আসবে। এবং ডোন্ট হেজিটেট টু আস্ক কোশ্চেন টু ক্ল্যারিফাই দ্য ম্যাটার। ওকে, যদি কারো কোনো ইস্যুস থাকে। ওকে, এখানে অ্যাশেম ফিল করার কিছু নাই, উই অল আর লার্নিং ইনক্লুডিং মাইসেলফ অন এ ডেইলি বেসিস। তো কাজেই আগে হয়নি, হওয়া উচিত ছিল, এই লজ্জায় আমি আর কিছু জিজ্ঞেসই করবো না, দ্যাটস ইউর লস। ওকে, সো ডোন্ট ডু দ্যাট। তাহলে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। সো মেক শিওর দ্যাট আমাদের পুরনো জিনিস নিয়ে কোনো কনফিউশন থাকবে না, তাহলে আমরা এই কোর্সটা খুব সুন্দরভাবে প্রসিড করতে পারবো না। ইউ ক্যান ডু ওয়েল। ওকে, তো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো উইথ দ্যাট নোট আই বিগিন উইথ দ্য very fundamental question: what is an object? Now you see, this computer is an object, this projector is an object, this is the dictionary definition. But when you talk about programming point of view, what do you think is an object? From a programmer's perspective, object মানে কি? Variable of what? Int x. X কি একটা object? X is a variable, but X is not an object. আপনি যখন একটা নাম, নেম, ইফ ইউ ওয়ান্ট টু স্টোর ইউর নেম অর অ্যাড্রেস, ইউ ডিক্লেয়ার এ স্ট্রিং নেম। নেম কি একটা অবজেক্ট?
Yes, it is. But X is not an object. না কিন্তু ও বললে তো হবে না কেন X object না float CGPA object না কিন্তু string address object. Why? তো বেসিক্যালি আপনারা নোড ইমপ্লিমেন্টেশনের জন্য হলেও অ্যাটলিস্ট আপনাকে স্ট্রাকচার ইউজ করতে হয়েছে অথবা ক্লাস যে কোনো একটা ইউজ করেই করা যায়। আপনারা কোনটা বলছেন আই এম নট শিওর, স্ট্রাকচার অর ক্লাস? ওকে, তো স্ট্রাকচার অ্যান্ড ক্লাস are actually user defined data types. Okay, so when you define a structure it becomes a type, okay, but user defined type. There are some primitives, that means the types which are known to compiler built in, like integer, float, double, long, short, okay, character, and also you can add qualifier like unsigned integer, unsigned double, okay, and also you can just combine them to increase the range. For example, long, okay, so you can store very long. But these are all primitives. কিন্তু আপনি যখন একটা বলেন যে struct node, then node becomes a user defined data type, and the variables of structure or class are called object in programming terminology. Okay, so আপনি যখন একটা struct node বানাচ্ছেন তখন ওইটার যে ভেরিয়েবল সেটা কিন্তু একটা অবজেক্ট। string is a class, by the way, that is why আপনার name বা address are objects. Okay, now class আপনারা যদি ইউজ না করে থাকেন don't worry, it's almost similar to struct. আপনি বলেন struct node second bracket close ভেতরে members. Similarly ক্লাসের ক্ষেত্রেও class node second bracket close member. Okay, similar. They are actually 90% identical, structure and close. Utilization and facility point of view, class is superior than structure, and that's why object-oriented programming typically they use class. And structure is a C++ thing to maintain backward compatibility, because back in C programming language there was no object orientation, so there was only structure. And many C applications they migrated from C to C++, so if they could use the old structure, that's why it is available in C++. But for brand new object-oriented programming, application development, even in C++ programmers will not use structure, okay, they will use class. But যেহেতু আপনারা স্ট্রাকচারের সাথে ফ্যামিলিয়ার, আপনারা ধরে নেন স্ট্রাকচার আর ক্লাস একই রকম। ওকে, আমরা ডিফারেন্স, মাইনর ডিফারেন্স সেটা আমরা জেনে যাব in due course of time. Okay, তো তাহলে আমরা যদি বলি what is an object, so basically it is the variable of structure or class. Is the font size visible from back? পেছন থেকে? Okay, okay, তাহলে এটা আমরা আপাতত বুঝে রাখলাম যে it's a variable of structure or class. Okay, এখন নেক্সট কোশ্চেন, আমাদের আলোচনা আগানোর আগে আমাদের এই কোশ্চেন অ্যান্সার পাওয়াটা ইম্পর্টেন্ট, অ্যান্ড উই নিড টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্যাট। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স অ্যান্ড পাস বাই অ্যাড্রেস। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ক্লাস নিচ্ছি আর কি, বলেন স্যার। জি স্যার, জি স্যার। স্যার ওই যে আমাদের ওই হেড স্যার অলরেডি ওই যে দুইটা কোম্পানির ব্যাপারে তো আপনি জানেন, এইটা আর বেঙ্গল, তো ওই দুইটার ব্যাপারে স্যার অলরেডি ওই স্টুডেন্টদেরকে মানে ডিসকারেজ করতেছে অল্টারনেট খোঁজার জন্য আর কি। ওই যে তো ওইভাবে মানে মানে ওরালি তাদেরকে বলা হয়েছে আর কি। তো ওরাও অলরেডি দুজন এরকম আসছিল, একজন অলরেডি অল্টারনেট বের করে ফেলছে, আরেকজন বলছে তারও আরও 3-4টা কোম্পানিতে পাইপলাইন আছে, এই 25 তারিখের মধ্যে সে কনফার্মেশন পাবে। এতটুকুই হলো আপডেট স্যার মানে আমার কাছে। আচ্ছা, তো এখন বিষয়টা তো আপনি নিজেই
জানেন স্যার হাইলাইট করেছিলেন, ওইভাবেই আমরা এটা করেছি আর কি। এখন ওনাকে কীভাবে ডিল করতে হয়, আমার হেড স্যার আপনি মিলে বললেই ভালো হয় স্যার, কারণ এখানে তো আসলে আমার তো ওখানে ইনপুট দেওয়ার কিছু নাই স্যার, মানে ওনাকে জি স্যার বলেন। জি স্যার, ওইটাই ভালো হয় স্যার। জি স্যার, ওই যে ওনাদের স্যার আমার তো 5টা 5:30 পর্যন্ত ক্লাস স্যার আমার কন্টিনিউয়াস প্রতিদিনই আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, আমি আছি আর কি। ওকে ওকে হ্যাঁ ওকে। তো তাহলে উই অল নো যে আমরা যখন একটা ফাংশন কল করি, ইউ আর ফ্যামিলিয়ার উইথ ফাংশন, ওকে। তো আমরা যখন একটা ফাংশন কল করি, উই সেন্ড প্যারামিটার। যদি প্যারামিটার না পাঠাই তাহলে কোনো কথা নেই, বাট ইফ উই সেন্ড প্যারামিটার then we can send parameter by passing by value, pass by value, pass by reference, pass by address. These are the terms we are familiar with, right? Okay, we are familiar with. কিন্তু এখানে আমার একটু জানার বিষয় হলো যে আসলে আমরা জিনিসটা প্রপারলি বুঝেছি কি না, ওকে, at till this point. তো তাহলে আমাকে একটু একজন একজন করে বলেন যে what is pass by value, what do you think about it? Pass by value, we send the function a copy of the We send the function a copy of the data. A parameter will buffer or copy buffer. So it copy of what? So if parameter. প্যারামিটার। সো আমরা যখন বলছি প্যারামিটার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি পাঠাচ্ছি কল করার সময় সেমিকোলন দিয়ে যে কলটা করি, এটাকে আমরা বলছি অ্যাকচুয়াল প্যারামিটার। আর যে ফাংশনটাকে কল করা হলো ওর ডেফিনেশনে অর্থাৎ বডিতে যে প্যারামিটারের নামটা আমরা দিই ওটাকে আমরা বলছি ফর্মাল প্যারামিটার, ওকে। তো আমরা এই দুইটা টার্ম ইউজ করবো, অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার। So repeat the second term. জি, ফর্মাল প্যারামিটার। আচ্ছা দেখি আর কেউ কিছু বলে কিনা এদিক থেকে পেছন থেকে। পাস বাই ভ্যালু উনি একটা বললেন, স্যার যখন আমরা প্যারামিটারে অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে পাস করি, অ্যাকচুয়াল প্যারামিটার যখন আমরা কল করছি সব সময় এটা অ্যাকচুয়াল প্যারামিটার যেটা পাঠাই, কিন্তু পাস বাই ভ্যালু কখন হবে? এটা পাস বাই রেফারেন্সও হতে পারে, অ্যাকচুয়াল প্যারামিটার পাস বাই অ্যাড্রেসও হতে পারে, কিন্তু পাস বাই ভ্যালু কখন হবে? স্যার যখন আমরা সব প্যারামিটার দিয়ে শুধুমাত্র ভ্যারিয়েবলটার যে ভ্যালু যেটা সেটা যদি আমরা পাস করি সেটা হচ্ছে পাস বাই ভ্যালু। সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস স্টেটমেন্ট? আপনি বললেন ভ্যালু, উনি বলল কপি, এইটার মানেটা কি? স্যার কপি হলে পরে সেই যে আমরা একটা ডুপ্লিকেট আর একটা ভ্যারিয়েবল মধ্যে স্টোর করে দেন আমরা মেকানিজম বাট যদি আমরা যেটা বলছি স্যার সেটা হচ্ছে আমাদের যে অ্যাস্টেরয়েড সাইন মানে স্যার একটা পয়েন্টার ইউজ করে না না, আপনাকে সিনট্যাক্স নিয়ে কথা বলতে হবে না, আপনি লজিক নিয়ে কথা বলেন। স্যার হচ্ছে মানে জাস্ট অরিজিনাল ভ্যালুটাই সেটাই হচ্ছে পাঠানোটা। না, ভ্যালু তো অরিজিনালটাই যাবে, আপনি আপনার অ্যাকচুয়াল প্যারামিটার এক্স এর ভ্যালুটাই যাবে, এক্স এর ভ্যালু নিয়েই ফাংশন কাজ করবে। সেটা পাস বাই ভ্যালু হলেও এক্স এর ভ্যালু নিয়ে কাজ করবে, পাস বাই রেফারেন্স হলেও সে এক্স এর ভ্যালু নিয়েই কাজ করবে। So pass by value from the any change in the variable in the function will not affect the ফাংশনে হচ্ছে তখন এটা একটা ভ্যারিয়েবল হিসেবে তখন ওই এটা আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের কথাবার্তার এসেন্স ঠিক আছে, কিন্তু এটাকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই তাহলে একটু এখানে দেখেন। তো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, x is the actual parameter, okay. Now x is an integer, so it needs 4 bytes. Let's assume the bytes allocated are byte number 100 to 103. These 4 bytes are given to x, okay, that's our assumption. তো এখন আমরা একটা ফাংশনকে কল করছি do sum and x is the actual parameter, okay. এখন do sum x টাকে নিয়ে যা করার করবে, it will do something. এখন আমরা যদি এখানে ফাংশনটা কল করার পরে পাস বাই ভ্যালু হলে যেটা হবে, the value of x which is 10 in this case
will be given to the function as parameter. So function will have no clue about the memory of the value 10. এই 10টার মেমোরি কোত্থেকে আসলো ফাংশন জানে না। All it receives is the value. কিন্তু ভ্যালু রিসিভ করলে আপনি যখন একটা গাছ থেকে আম পড়লে আমটা রিসিভ করবেন, কোথায় রিসিভ করবেন? আপনি এটা হাতে ক্যাচ ধরছেন। সো দ্যাট ইজ দ্য মেমোরি। ইউ নিড এ মেমোরি টু রিসিভ দ্য কন্টেন্ট। আপনি যখন একটা ডেটা রিসিভ করছেন ইনস্টেড অফ অ্যাড্রেস, সো ইউ নিড টু কিপ ইট সামওয়্যার, নাহলে তো আপনি রিসিভ করতে পারবেন না। তাহলে আপনার যে ফর্মাল প্যারামিটার, দ্যাট হ্যাজ ইটস ওন মেমোরি টু রিসিভ অ্যান্ড স্টোর দ্য ভ্যালু। সো আমরা যদি এখন ডেফিনেশনে চলে যাই ডু সামের এদিকটাতে, তাহলে আপনি দেখেন এই যে ওয়াই হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার। তো আমরা যে এক্সকে পাঠালাম, এটার ভ্যালু 10 was received in y, that means y must have its own memory. So y also has 4 bytes. Let's assume byte number 322 to 325. So tahole both actual parameter and formal parameter have their own memory, and the content value of actual parameter is transferred or given to the function. That's why it is called pass by value. Okay, passing the just value of the parameter. So যেহেতু এটা value, আপনার actual parameter also can be literal, okay, instead of variable. You know what is literal? Literal মানে কি? এটা তো আপনাদের 1-1 এ পড়েছেন, তাই না? যে what is literal? Literal হলো the data decided by the programmer which don't have any memory. যেমন আপনি যদি বলেন যে c equal to a divided by b, এই স্টেটমেন্টটা যদি এক্সিকিউট করেন তাহলে কি হবে? a এর মেমোরি লোকেশন থেকে কন্টেন্ট রিড করবে, b মেমোরি লোকেশন থেকে কন্টেন্ট রিড করে রেজিস্টারে দিয়ে তারপর ওটাকে ডিভাইড করবে, করে রেজাল্ট আবার c মেমোরি লোকেশনে রাখবে। তাহলে both the operands are variables representing memory. কিন্তু আপনি তো এটাও বলতে পারেন যে c equal to a divided by 5 সেমিকোলন। এই যে আপনার যে ডিনোমিনেটর 5, এটা কি কোনো মেমোরি থেকে আসতেছে না? ইট ইজ দ্য ভ্যালু ডিসাইডেড বাই দ্য প্রোগ্রামার উইদাউট ইনভলভিং এনি মেমোরি, সো ইট ইজ কল্ড লিটারাল। আপনার একটা স্ট্রিং আছে নেম, আপনি যদি বলেন সি আউট নেম, তাহলে কন্টেন্টটা ওই মেমোরি থেকে আসবে। স্ট্রিং যেহেতু একটা অবজেক্ট ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, ইট হ্যাজ ইটস মেমোরি। মেমোরি থেকে আপনার যে নামটা সেটা সে রিড করে প্রিন্ট করবে। কিন্তু আপনি এটাও তো বলতে পারেন যে সি আউট কোট আনকোট হ্যালো ওয়ার্ল্ড। তো কোট আনকোট হ্যালো ওয়ার্ল্ড ইজ নট কামিং ফ্রম এনি মেমোরি, দিস কন্টেন্ট ইজ ডিসাইডেড বাই দ্য প্রোগ্রামার ইন কোড। সো এদেরকে বলা হয় লিটারাল। পাস বাই ভ্যালুর ক্ষেত্রে অ্যাকচুয়াল প্যারামিটার ক্যান বি ভেরিয়েবল, ইট অলসো ক্যান বি লিটারাল। মেক সেন্স? Yes. ওকে, এই লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা কিন্তু চাচ্ছি। ওকে, তো তাহলে আমরা পাস বাই ভ্যালু বুঝতে পারলাম। কোশ্চেন, when you will use pass by value to send a parameter, আপনার ডিসাইডিং ক্রাইটেরিয়া কি হবে যে কেন আমি পাস বাই ভ্যালু করব একটা প্যারামিটার পাঠানোর জন্য? হোয়াট ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর? পাস বাই রেফারেন্সও তো আপনি করতে পারেন, পাস বাই ভ্যালুই কেন করবেন, কখন করবেন? If you don't want the value change in the উনি বললো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, আপনি? স্যার এটা বুঝুন। কারণ হলো যে পাস বাই ভ্যালুতে কি হচ্ছে, ফাংশন হ্যাভ নো আইডিয়া যে ভ্যালুটা আমি পেলাম সেটা কি লিটারেল নাকি ভেরিয়েবল, এটা কি আদৌ একটা মেমোরি থেকে আসছে নাকি এটা লিটারেল আসছে, ফাংশনের কোনো আইডিয়া নাই। অল ইট রিসিভ ইজ দ্য ভ্যালু। সো কাজেই আপনি যদি চান যে আপনার যদি ভেরিয়েবল হয় অ্যাকচুয়াল প্যারামিটার, আপনি যদি চান যে ইউ উইল গিভ অনলি রিড অনলি অ্যাক্সেস টু দ্য ফাংশন, তাহলে পাস বাই ভ্যালু করবো রিড অনলি অ্যাক্সেস। অর্থাৎ রিড অনলি অ্যাক্সেস কীভাবে? যেহেতু ভ্যালুটা পাচ্ছেই, ওর আলাদা মেমোরিতে রেখে ওটা নিয়ে কাজ করবে। তো কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটারকে সে রাইট করতে পারবে না, কারণ ওর কাছে মেমোরির কোনো ইনফরমেশনই নেই।
সো দ্যাটস ওয়াই আপনি যখন রিড অনলি অ্যাক্সেস দিতে চান যদি, তখন আমরা পাস বাই ভ্যালু করব। এক্সাম্পল দেন তো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের একটা এক্সাম্পল দেন যেখানে পাস বাই ভ্যালু হতে পারে। কারণ হলো এক্সাম্পল কেন দিতে বলছি, আপনার প্রজেক্ট করার সময় বা আমরা যখন এরপরে আরো বিভিন্ন প্রবলেমস নিয়ে আলোচনা করব, এই জিনিসগুলো মুখস্থ করে হবে না, আপনাকে পুরো কনটেক্সট অ্যানালাইসিস করে ডিসাইড করতে হবে, এবং এটা আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে আপনি সেটা ইজিলি করতে পারবেন যে হ্যাঁ আমাকে এই ফাংশনে এই অ্যাকচুয়াল প্যারামিটার দিতে হবে ফর দিস পারপাস। তো সেখানে কি আমার রিড অনলি হবে নাকি রাইট অ্যাক্সেসও দিতে হবে, এই জিনিসগুলো তো আপনাকে ফিল করে বুঝে লজিক্যালি যাতে সেটা রেশনাল হয় সেইভাবে আপনাকে ডিসিশন নিতে হবে। এখানে আপনি মুখস্থ করলে হবে না তো কিছু। তো তাহলে একটা এক্সাম্পল দেন দেখি যেখানে আপনার পাস বাই ভ্যালু করবেন। পাসওয়ার্ড চেকিং হুম পাসওয়ার্ড চেকিং হতে পারে। ফর ইউজার পাসওয়ার্ড দিল, চেক করে দেন একটা মেসেজ ডিসপ্লে করলো, মানে আপনি প্যারামিটার হিসেবে কি পাঠাতে চাচ্ছেন? ইউজার যে পাসওয়ার্ডটা রিপোর্ট করলো, কাকে পাঠাবেন, কোন ফাংশনকে পাঠাবেন? ধরেন ভেরিফাই পাসওয়ার্ড নামে একটা ফাংশন আছে। ওকে, তো এখন হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে যে আপনার পাসওয়ার্ড যেটা আপনি টাইপ করেছেন এটা তো আসলে আপডেট করার কিছু না, সেটাকে ভেরিফাই করে ট্রু অথবা ফলস জেনারেট, এটা হতে পারে। আবার আপনি যদি এখন ধরেন একটা সিম তুলতে চান, জিপি সেন্টারে বা রবির কাস্টমার কেয়ারে সিম তুলতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তো এই ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফিকেশন করতে হয়। তা এখন ধরেন আপনার যে অ্যাকচুয়াল ফিঙ্গারপ্রিন্ট সেটা তো এনআইডি সার্ভারে আছে, ইলেকশন কমিশন এনআইডি সার্ভার। তো রবির অ্যাপসের কোনো ফাংশন ইজ নট সাপোজ টু হ্যাভ দ্য অ্যাক্সেস টু চেঞ্জ এনিথিং ইন দ্য এনআইডি সার্ভার, দে উইল হ্যাভ রিড অনলি অ্যাক্সেস। তো ওইখান থেকে তারা কিন্তু রিড অনলি অ্যাক্সেস পাবে ফর ইউর ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে তারা কম্পেয়ার করবে আপনার কাছ থেকে স্ক্যান করার পরে। তো এগুলো হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল যেখানে আসলে আপনাকে পাস বাই ভ্যালু হিসাবে আপনি প্যারামিটার দিতে পারেন। ওকে, নাও হোয়াট ইজ পাস বাই রেফারেন্স? সেকেন্ড ওয়ান। using a pointer we pass the No, using a pointer is not pass by reference, that is pass by address. Third one. Pass the memory location of the variable. সিনট্যাক্স নিয়ে বলার দরকার নাই, আপনি লজিকটা বলেন। তো যখন আমরা আইডিয়াটা আমাদের মেমরি লোকেশনটা Variable memory location. একজন, হ্যাঁ আপনি বলেন আগে। স্যার যখন আমরা চাবো যে আমাদের মেমরি লোকেশনটাও সে জানে, যখন আপনি চাইবেন যে আপনার মেমোরি লোকেশনটাও সে জানুক, সে মানে ফাংশন জানুক, চেঞ্জ করতে পারে, সেটা আপনি একটা পয়েন্টারও দিতে পারেন। পয়েন্টারে যদি অ্যাড্রেসটা পাঠিয়ে দেন তাহলে সে জানবে, যেটা উনি বলেছিল সেটা পাস বাই অ্যাড্রেস দিয়েও হতে পারে। কিন্তু পাস বাই রেফারেন্স একটা ইউনিকনেস আছে, মানে পাস বাই অ্যাড্রেসের সাথে পাস বাই রেফারেন্সের একটা ডিফারেন্স আছে, সেটা কি? আচ্ছা, উনি আর একটা ভার্সন বললো, এখন আপনি বলেন, বলতে চাচ্ছিলেন। Pass by reference, we send the memory location so that in the function. উই ডোন্ট সেন্ড দ্য মেমোরি লোকেশন, মেমোরি সেন্ড করতে হলে পয়েন্টারে রিসিভ করতে হয়, সেটা পাস বাই অ্যাড্রেস। আপনি মেমোরি সেন্ড করতেই পারেন, আপনি প্যারামিটার হিসেবে অ্যাম্পারসন এক্স পাঠাতে পারেন, এক্স না পাঠিয়ে। আপনি যখন বলবেন যে ডু সাম এক্স, ইউ আর সেন্ডিং দ্য অ্যাকচুয়াল প্যারামিটার। কিন্তু আপনি যখন বলবেন যে ডু সাম অ্যাম্পারসন এক্স, দেন ইউ আর সেন্ডিং দ্য অ্যাড্রেস। কিন্তু যখন আপনি অ্যাম্পারসন এক্স প্যারামিটার হিসাবে পাঠাবেন অ্যাড্রেস, তখন ফর্মাল প্যারামিটার শুড বি এ পয়েন্টার, কারণ পয়েন্টার ছাড়া অ্যাড্রেস রিসিভ করা যায় না। পাস বাই রেফারেন্স বিষয়টা আসলে সি প্লাস প্লাস ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা জানি সি প্লাস প্লাস ইজ অ্যান এক্সটেনশন অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে রেফারেন্স ভেরিয়েবলের কনসেপ্টটাই ছিল না। তো তখন যেটা হলো যে আপনি যখন একটা কিছু ডিক্লেয়ার করেন কোথাও অ্যাকচুয়াল প্যারামিটার, ইট হ্যাজ এ স্কোপ, আনলেস ইট ইজ গ্লোবাল ভেরিয়েবল ইট ইজ নট অ্যাক্সেসেবল আউটসাইড অফ ইটস স্কোপ। একটা মেইনে যদি আপনি একটা এক্স ডিক্লেয়ার করেন, আমরা যেমন করেছি, তাহলে মেইনের বাইরে এক্স ইজ নট, কারণ এক্স এর মেমোরিটা মেইনের ফাংশন কল স্ট্যাকে অ্যালোকেট হয়েছে। তো এইটা মেইন ফাংশনের বাইরে এক্সকে অন্য কোনো ফাংশন কিন্তু পাবে না।
তো তখন সিতে আসলে অ্যাড্রেস পাঠাতে হতো পয়েন্টার ইউজ করে, যেটা পাস বাই অ্যাড্রেস, অন্য ফাংশনকে অ্যাক্সেস দিতে হতো। কিন্তু এইটার কিছু প্রবলেম আছে বা কোডিং কমপ্লেক্সিটি আছে, সেটা হলো যে কল করার সময় আপনাকে প্রথমে অ্যাড্রেস পাঠাতে হবে। ওকে, সো আমরা যদি পাস বাই অ্যাড্রেসটা দেখি, তো দেখেন কল করার সময় আমি অ্যাকচুয়াল প্যারামিটারের অ্যাড্রেস পাঠাতে হচ্ছে। তো যেহেতু অ্যাড্রেস পাঠাতে হচ্ছে, ফর্মাল প্যারামিটার শুড বি এ পয়েন্টার। তারপরে সেই পয়েন্টারটাকে ইউজ করে আমি যদি ডাটাটাকে প্রসেস করতে চাই, তাহলে আবার পয়েন্টারকে ডিরেফারেন্স করতে হবে, স্টার বিটিআর। তাহলে তিনটা ধাপে আমার কমপ্লেক্সিটি অ্যাড হচ্ছে। প্রথম ধাপে হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটারকে আমি অ্যাজ ইট ইজ পাঠাতে পারছি না, অ্যাড্রেস পাঠাতে হচ্ছে। ফর্মাল প্যারামিটার আবার একটা পয়েন্টার ইউজ করতে হচ্ছে, আবার ফাংশনের ভেতরে ওইটাকে ডিরেফারেন্স করে ব্যবহার করতে হচ্ছে, মানে অ্যাড্রেসের ভ্যালুটা, রাইট? তাহলে এই তিনটা কমপ্লেক্সিটি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি ফর লং টাইম ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যখন সি প্লাস প্লাস করা হলো, তখন এইটাকে মাথায় রেখে রেফারেন্স ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হলো। ওকে, রেফারেন্স ইজ নাথিং বাট অ্যালাইস, ওরফ। ওকে, তা আপনার নামটা বলেন। আবরার, পুরো নামটা বলেন। আবরারুল করিম। আপনার ফ্রেন্ডরা আপনাকে কি নামে ডাকে? ইফ ইউ আদি। ওকে, তো এখন দেখেন এইখানে অফিসিয়ালি উনি আবরারুল করিম, এইটা ধরেন মেইন ফাংশন বা যেখানে ওনাকে ডিক্লেয়ার করা হয়েছে। সো হি ইজ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার। ওকে, নাও হি হ্যাজ এন এক্সিস্টেন্স, সো হি অকুপাইজ মেমোরি, হি হ্যাজ ইটস ওন মেমোরি। তাই ওনার এক্সিস্টেন্সটাই মেমোরি রিপ্রেজেন্ট করে। ওকে, উনি কিছু জায়গা দখল করেছেন। এখন ক্লাসের শেষে আবরারুল করিম যখন ওই কাসুন দিতে গিয়ে বসলো, বন্ধুরা এসে ধরলো, দোস্ত আজকে তোর বার্থডে, খাওয়া। আদিব, আজকে তো তোর বার্থডে, খাওয়া, সবাইকে না খাওয়া যাবি। তা আদিবের পকেট থেকে 2000 টাকা নাই। ওকে, তো ওই যে ক্যান্টিন, ওইটা হচ্ছে ফাংশনের টেরিটরি, ডু সামের টেরিটরি, আর এটা হচ্ছে মেইনের টেরিটরি। মেইনে আমরা বলছি আবরারুল করিম, আর ক্যান্টিনে গিয়ে ওখানে ওটাকে ডাকা হচ্ছে আপনার আদিব। তো আদিব কিন্তু কোনো আলাদা মেমোরি না। আদিব ডোন্ট অকুপাই এনি ডিফারেন্ট মেমোরি, ইট ইজ দ্য সেম মেমোরি হিয়ার। সেম মেমোরি ইজ কল্ড ইন এ ডিফারেন্ট নেম ইন দ্যাট স্কোপ। এইটাই হচ্ছে রেফারেন্স। ওকে, সো আবরারুল করিম ওরফে আদিব বেসিক্যালি একই লোক, একই মেমোরি। সো পাস বাই রেফারেন্সে যেটা হবে, আপনি এখানে অ্যাকচুয়াল প্যারামিটার এক্সকে পাঠাই দিলেন, ওই যে পাস বাই অ্যাড্রেসের কমপ্লেক্সিটিগুলো এখানে এলিমিনেট করা হয়েছে। জাস্ট পাস বাই ভ্যালুতে যেভাবে পাঠাই, জাস্ট ভেরিয়েবলটা পাঠাই দেব। ওইখানে গিয়ে আমরা বলছি যেটা ওয়াই ইজ এ রেফারেন্স অফ এক্স। ওয়াই হচ্ছে আমার আদিব, এক্স হচ্ছে আবরারুল করিম। তো কাজেই এখন এখানে যখন আপনি ওয়াইকে নিয়ে কাজ করবেন, বেসিক্যালি ওয়াই এর নিজস্ব কোনো মেমোরি নাই, এটা হচ্ছে এই মেমোরিকেই অন্য আরেকটা নামে ডাকছে। সো ওয়াই প্লাস প্লাস করলে আসলে এক্স আপডেট হয়ে যাবে। পাস বাই ভ্যালুর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। পাস বাই ভ্যালুতে ওয়াই প্লাস প্লাস করলে এই মেমোরিতে আপডেট হবে, এইখানে কোনো চেঞ্জ আসবে না। এটা যে আদৌ মেমোরি সেটা লিটারেলও হইতে পারত। আর পাস বাই অ্যাড্রেসে যেটা হবে সেটা হলো আপনি কি পাঠাচ্ছেন, অ্যাড্রেস অফ এক্স, নট দ্য ভ্যালু। তো তাহলে এক্স এর অ্যাড্রেস কত? এক্স এর অ্যাড্রেস কত? 100 to 103, 4 বাইট। কিন্তু আপনি যখন অ্যাড্রেস পাঠাবেন কাউকে, তখন কি আপনি সবগুলো বাইটের নাম্বার বলতে হবে? ফার্স্ট বাইটের নাম্বারটা বললেই হয়। এখন ধরেন বসুন্ধরার এই প্লটগুলো সব 5 কাঠার প্লট, তা আইবি তো ডেফিনেটলি 5 কাঠা না। এখানে ধরেন 10টা 5 কাঠার প্লট আইবি কিনেছে, তো প্লট নাম্বার 16 থেকে 25। কিন্তু আইবি যখন অ্যাড্রেস লেখে কখনোই বলে না যে প্লট নাম্বার 16 থেকে 25 আফতাবউদ্দিন আহমেদ ডট ব্লক বি, ও বলবে যে প্লট নাম্বার 16। স্টার্টিং প্লটটা বললেই হয়। তা আপনি যখন একটা ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট করেন 4 বাইটস বা একটা ডাবলের জন্য 8 বাইটস, এটা কিন্তু কন্টিনিউয়াস বাইটস। ওকে, এমন না যে এখানে 2 বাইট আবার ওইখানে গিয়ে আবার 2 বাইট, মানে ইন দ্য র্যাম। ওকে, র্যামটাকে যদি আপনি একটা মেমোরি পুল হিসাবে চিন্তা করেন,
তো তাহলে বাইটের একটা নাম্বারিং আছে সিরিয়াল, তো সিরিয়ালি সে বাইটগুলো অ্যালোকেট করবে। তো কাজেই আপনি যখন বলবেন যে একটা ক্যারেক্টারের অ্যাড্রেস, ক্যারেক্টার টেক্স 1 বাইট ASCII ক্যারেক্টার অ্যান্ড দ্যাট পার্টিকুলার বাইট নাম্বারটাই ক্যারেক্টারের অ্যাড্রেস। ইন্টিজারের জন্য হয়তো 4 বাইট অ্যালোকেট করেছে, কিন্তু আপনি যখন বলবেন যে অ্যাড্রেস অফ দ্য ইন্টিজার, দ্যাট ইজ বেসিক্যালি রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট বাইট নাম্বার। আপনি যখন বলবেন ডাবলের অ্যাড্রেস, it represent the first byte number of those 8 bytes. তা আমরা শুধু আসলে প্রথম বাইট নাম্বার নিয়ে কাজ করলেই হয়। তো তাহলে এখানে আমরা কি পাঠাচ্ছি 100, তাহলে পিটিআর এ কি রিসিভ হবে 100। তো পিটিআর ইজ এ পয়েন্টার দ্যাট উইল রিসিভ 100, এবং এই 100টা তো তাকে স্টোর করতে হবে। 100 নিজেও তো একটা ভ্যালু। এখন আমরা যখন একটা ডাটা রিসিভ করি, সেই ডাটা ক্যান বি কন্টেন্ট of a variable or literal. Also the data can be address, অর্থাৎ বাইট নাম্বার, ওটাও তো একটা নাম্বার। তো তাহলে ওটাকে স্টোর করতে হবে পয়েন্টারে। ওকে, সো পিটিআর এর ভেতর আসলে স্টোর হবে 100। তা আপনি ওই যে স্টার পিটিআর করলে 100 এর কন্টেন্ট নিয়ে এসে কাজ করবে। যে স্টার পিটিআর প্লাস প্লাস মানে এই 100 এর পিটিআর এর ভ্যালু 100 হুইচ ইজ অ্যান অ্যাড্রেস, তার ডিরেফারেন্স করলে তার কন্টেন্ট, সেটাকে প্লাস প্লাস করলাম, তো এটা 11 হয়ে গেল। তো এই হচ্ছে পাস বাই অ্যাড্রেসের কমপ্লেক্সিটি পয়েন্টার ইউজ করে। এই জন্যই রেফারেন্স ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা হচ্ছে, হুইচ ইজ ভেরি ইজি। পাস বাই ভ্যালুর মতোই আপনি অ্যাকচুয়াল প্যারামিটার পাঠাবেন, পাস বাই ভ্যালুর মতোই ফর্মাল প্যারামিটারকে ফাংশনের ভেতরে ইউজ করবেন। অনলি থিং ইজ, এটা যে আলাদা মেমোরি না, এটা যে অ্যাকচুয়াল প্যারামিটারের অ্যালাইজ, শুধু একটা অ্যাম্পারসন দিলেই হবে ফর্মাল প্যারামিটারে। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি পাস বাই রেফারেন্স। ওকে, any questions so far? Karo? No, okay. I forgot something about pass by address. জি বলুন। যে আমরা যখন স্টারটা দেই না তখন কি অ্যাড্রেস চেঞ্জ হয়? স্টার পয়েন্টারের ক্ষেত্রে বলছেন, Plus. পাস বাই অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি যখন স্টার দিচ্ছেন, স্টার একটা কিছুর আগে স্টার ব্যবহার করা, এটার মানেটা কি আসলে? হ্যাঁ, আপনি যদি দুইটা ভেরিয়েবলের আগে দুইটা ভেরিয়েবলের মাঝখানে স্টার দেন, ইট মিনস মাল্টিপ্লিকেশন। আপনি যদি একটা পয়েন্টারের আগে স্টার দেন, ইট মিনস ইউ আর ডিরেফারেন্সিং। কিন্তু ডিক্লারেশনের সময় যদি স্টার দেন, ইউ আর ডিক্লেয়ারিং এ পয়েন্টার। স্টারের ব্যবহার কিন্তু 3টা, কিন্তু কনটেক্সট থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে। আপনি যখন বলবেন যে ইন্ট স্টার পিটিআর, ওখানেও তো স্টার দিয়েছেন, কিন্তু ওখানে আপনি ইন্ট লাগিয়েছেন, তার মানে আপনার ডিক্লেয়ার করছেন একটা পয়েন্টার। So PTR is a pointer, int star PTR. কিন্তু আপনি যখন বলছেন যে A star B, A আর B are variables, not pointer, তার মানে you are multiplying. আবার আপনি যখন পয়েন্টার ডিক্লেয়ার করছেন না, int star PTR না, ডিক্লেয়ার হয়ে গেছে, পরবর্তীতে কখনো গিয়ে আপনি বলছেন স্টার PTR, তার মানে you are dereferencing. Dereferencing মানে হলো যে পয়েন্টার gives you the address, যেটা স্টোর করা আছে, সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে সে বের করবে ডিরেফারেন্স করে। এটা হচ্ছে পয়েন্টার আগে স্টার দেওয়া উইদাউট ডিক্লারেশন। আর ইন্ট স্টার বললে ওটা কিন্তু ডিরেফারেন্স না, ওটা হচ্ছে ডিক্লারেশন। আপনি একটা পয়েন্টার ডিক্লেয়ার করছেন, সেটা একবারই করা যাবে, এক নামে একবারই করা যাবে ইন দ্য সেম স্কোপ। ডিফারেন্ট স্কোপে আবার আপনি করতে পারেন। ওকে, এনি মোর কোশ্চেন? নো? ওকে, গুড। আর ইউ অন দ্য সেম পেজ? ওকে, তো তাহলে এই যে পয়েন্টারে সে 100 স্টোর করলো অ্যাড্রেস অফ এক্স, ওকে, স্টার্টিং বাইট নাম্বার অফ এক্স, এইটুকু আমরা বুঝলাম। গুড, এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। ওকে, এখন আমরা এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্ট এক্স, ক্যারেক্টার ch এবং ডাবল ডি। ওকে, অ্যান্ড লেটস অ্যাজিউম দ্য বাইটস অ্যালোকেটেড ফর এক্স are 101 to 104,
and the byte given to the character ch is byte number 105. ডাবল যেহেতু 8 বাইট নেয়, তা আমরা ধরে নিচ্ছি যে ডাবলের বাইটগুলো হলো 110 থেকে 117. Okay, so these are the bytes allocated for these 3 variables. Now question, how many bytes will be allocated to the following pointers? Okay, তো আমি এখানে 3টা পয়েন্টার নিচ্ছি, একটা হচ্ছে int star, আর একটা হচ্ছে char star, আর একটা হচ্ছে double star. Okay, what will be your answer? এদিক থেকে আগে শুনতে চাই, পিছন থেকে। হ্যাঁ বলেন। আমার 3টা পয়েন্টার আছে, int ptr, char ptr, double ptr. আমরা তো ছবিতে দেখলাম যে ptr তার অ্যাড্রেসটাকে স্টোর করে, তাই না? এই যে, তো এই অ্যাড্রেস স্টোর করতে তার মেমোরি লাগবে না? কয় বাইট লাগবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, তো আমার 3টা পয়েন্টার আছে, তাহলে আপনাকে বলতে হবে যে ইন পিটিআর এর জন্য কত বাইট, ক্যার পিটিআর এর জন্য কত বাইট, আর ডাবল পিটিআর এর জন্য কত বাইট। কোনটার জন্য কত বাইটে বলেন? না, ইন্ট পিটিআর এর জন্য 4 বাইট, ক্যার পিটিআর এর জন্য 1 বাইট, ডাবল পিটিআর এর জন্য আপনি জাস্ট অ্যান্সারটা বলেন যে হ্যাঁ, আপনি বললেন যে আপনার ইন পিটিআর উইল অকুপাই 4 বাইটস টু স্টোর দ্য অ্যাড্রেস অফ এক্স, ক্যার পিটিআর উইল অকুপাই 1 বাইট টু স্টোর দ্য অ্যাড্রেস অফ সিএইচ, ডাবল পিটিআর উইল অকুপাই 8 বাইটস টু স্টোর দ্য অ্যাড্রেস অফ ডি। এটাই কি আপনি বলেছেন? ওকে, আর কেউ কিছু বলবেন? স্যার অ্যাড্রেস যদি স্টোর করে, হ্যাঁ, পয়েন্টার তো অ্যাড্রেসই স্টোর করে, পয়েন্টার কি ভ্যালু স্টোর করে? অ্যাড্রেসে ওখানে 8 বাইট স্টোর করার কথা না। আমি কি জানি, আপনি অ্যান্সার বলেন। আপনি আমাকে বলেন যে এই 3টা পয়েন্টারের জন্য কতটুকু মেমোরি লাগবে স্টোর অ্যাড্রেসটাকে হোল্ড করতে। Since all of them are storing memory addresses, so not 4 of them. আচ্ছা, উনি বলছে সব 4, আপনি সব 8। তা আপনি একটু আগে যেটা বললেন 1 বাইট, 4 বাইট, 8 বাইট, ওটাকে আপনি রিভোভ করছেন? আচ্ছা, ডিপেন্ডস অন ইউর ডেটা সাইজ। ওকে, এটা আরেকটা অ্যান্সার পেলাম। আর কেউ কিছু অ্যাড করবেন, ডিফারেন্ট কিছু? আপনারা রেসপন্স করছেন না কেন এই সাইটটাতে? 4 বাইট কি সবগুলোর জন্য না ইন পিটিআর এর জন্য? তো মানে ডাটার উপর এটা ডিপেন্ডেন্ট না। ওকে, তা আপনাদের 3 জনের কথাই ঠিক যে আসলে এটা ডাটার সাইজের উপর ডিপেন্ডেন্ট না। ইন্টিজার 4 বাইট ঠিক আছে, বাট দ্যাট ইজ ফর দ্য ডাটা। ক্যারেক্টার 1 বাইট, দ্যাট ইজ ফর দ্য ডাটা কন্টেন্ট। ডাবল 8 বাইটস ফর দ্য কন্টেন্ট। কিন্তু পয়েন্টার তো ওই 8 বাইট বা 4 বাইট বা 1 বাইট ওর স্টার্টিং বাইটটাকে স্টোর করবে। তা এখন আপনার যদি এতগুলো বাইট থাকে, যে বাইটের নাম্বারই রাখেন না কেন, সে বাইটের নাম্বার, একটা বাইটের নাম্বারই আপনি রাখবেন। আপনি তো ডাবল বলে ওর 8টা বাইটের নাম্বার স্টোর করবেন না, বা ইন্টিজার বলে ওর 4টা বাইটের নাম্বার স্টোর করবেন না। ও ইন্টিজার হোক, ক্যারেক্টার হোক, ডাবল হোক, সবার ক্ষেত্রে আপনি একটা বাইটের নাম্বার স্টোর করবেন। কাজেই পয়েন্টারের সাইজ উইল বি সেম। ইজ দ্যাট আন্ডারস্টুড? ওকে, এখন প্রশ্ন হলো যে পয়েন্টারের সাইজ যে সেম, সেই সেমটা কত বাইট? সেটা কি 1 বাইট না 15 বাইট না 25 বাইট না কত বাইট? উনি বলছে 4 বাইট, উনি বলছে 8 বাইট। আসলে কি? মেশিনের উপর ডিপেন্ড করে। কেন কেন এটা মেশিনের উপর ডিপেন্ড করে? মানে আসলে এইটা আপনি কিসের উপর ভিত্তি করে এই ডিসিশনটা নেবেন বা নেওয়া হয়েছে কম্পাইলার ডিজাইনের ক্ষেত্রে বা আর্কিটেকচার তৈরি, হার্ডওয়্যার যখন তৈরি করা হয়, অপারেটিং সিস্টেম যখন ডেভেলপ করা হয়, সব কিছু গ্রাউন্ড
এক্সপেরিমেন্ট করেই একটা সুইট স্পট তৈরি করা হয়েছে, তার ভিত্তিতে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে একটা বাইটকে রাখার জন্য বাইটের নাম্বার, বাইট মানে কিন্তু বাইটের ভ্যালু না, বাইটের নাম্বারটা, হ্যাঁ। সো আপনাকে যদি বলা হয় যে প্লট 16 বা প্লট 23, প্লট 23 কিন্তু একটা স্পেস, ওখানে একটা বিল্ডিং আছে, কিন্তু আমি যদি বলি যে প্লট নাম্বার, ওটা কিন্তু একটা ভ্যালু, ওটা কিন্তু একটা নিউমেরিক ভ্যালু, ওটা কোনো ল্যান্ড না, বিল্ডিং না। তো বিল্ডিংটা হচ্ছে কন্টেন্ট, আর ওই যে 523 যে নাম্বারটা, ওটা হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস ইজ অলওয়েজ এ নাম্বার। কন্টেন্ট আপনার যা খুশি তাই হতে পারে, কন্টেন্ট আপনার ইমেজ হলে পিক্সেল ভ্যালু হবে, তাই না, আপনার হোয়াট এভার, ওকে। তো এখন কথা হলো যে এটা কত বাইট, এটার একটা হিসাব আছে, ওকে। এবং সেই হিসাবটা হলো জাস্ট একটু কুইক রেফারেন্সের জন্য, কারণ আপনারা 3-4 জন রেসপন্স করছেন যারা, তাদের কাছে জিনিসটা ক্লিয়ার, সেটা বোঝা যায়, কিন্তু বাকিদের রেসপন্সে মনে হচ্ছে কিছুটা কনফিউশন আছে বোধহয়, নাকি? ওকে, তো তাহলে আপনারা যদি বলে থাকেন যে ইন পিটিআরে 4 বাইট, ক্যার পিটিআরে 1 বাইট, ডাবল পিটিআরে 8 বাইট, তাহলে এটা রং। কারণ all pointers will occupy same size in RAM to store the starting byte number, okay, and which is same, কারণ একটা বাইটের নাম্বারে আপনি রাখবেন। আর প্রশ্ন হলো যে how many bytes, it depends on your address bus, okay। আচ্ছা, এখন তার আগে আমরা একটু দেখে নিই হিসাবটা কি। তো ধরেন ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা বলি, ধরেন এই বসুন্ধরা একটা রোড আছে, এখানে 10টা প্লট আছে, ওকে, দেয়ার আর 10 প্লটস। এখন প্লটগুলোতে তো আপনাকে নাম্বারিং করতে হবে, তাই না, অ্যাড্রেস দেওয়ার জন্য। এখন একই অ্যাড্রেস, একই নাম্বার, প্লট নাম্বার কি দুইটা প্লটে দেওয়া যাবে? না। তাহলে মাই কোশ্চেন ইজ হাউ মেনি ডিজিট ইউ নিড টু গিভ দ্য ইউনিক নাম্বারস টু দোজ 10 প্লটস? হোয়াট উইল বি ইউর অ্যান্সার? কয়টা ডিজিট লাগবে? স্যার ডিপেন্ড করে কতগুলো 10টা প্লট, 10টা প্লট, হ্যাঁ, 10টা ডিজিট কেন লাগবে? 2টা ডিজিট কেন লাগবে ব্যাখ্যা করেন। হ্যাঁ, 1 থেকে 10 যদি আপনি নাম্বারিং করেন, 1 থেকে 9 আপনি সিঙ্গেল ডিজিট দিয়েই পারবেন, কিন্তু 10 এর জন্য 2টা ডিজিট লাগবে। আপনার কথা ঠিক আছে যদি আপনি 1 থেকে শুরু করেন, কিন্তু কম্পিউটারের অ্যাড্রেস 0 থেকে শুরু হয়, তাহলে আপনি 0 থেকে যদি শুরু করেন, একটা 0 থেকে 9, তাহলে আপনার 10টা প্লট থাকলে 1 ডিজিট কিন্তু যথেষ্ট। কিন্তু আপনার যদি 100টা প্লট থাকে, 1 ডিজিট দিয়ে হবে? তখন কয় ডিজিট লাগবে? 2 ডিজিট, 00 থেকে 99 পর্যন্ত। তাহলে দেখেন আপনার ডিজিট বাড়ালে আপনার রেঞ্জ বাড়বে, ওকে। তো এই রেঞ্জটা কত? এটা হচ্ছে বেস টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিট। সো ডেসিমালের বেস হচ্ছে 10, তাহলে 1 ডিজিট মানে 10 টু দি পাওয়ার 1, which is 10, 0 to 9, 10, রেঞ্জ হচ্ছে 10। আপনি যদি 2 ডিজিট ইউজ করেন 10 টু দি পাওয়ার 2, which is 100, তাহলে 00 থেকে 990, 100, দ্যাট ইজ দ্য রেঞ্জ। তাহলে আপনি যত ডিজিট বাড়াবেন আপনার রেঞ্জ বাড়তে থাকবে। এটাই হচ্ছে ফর্মুলা, ওকে। এখন এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা যদি দেখি যে আপনি একটা ডেসিমাল ডিজিট ইউজ করলে আপনি রেঞ্জ হবে 10, 2টা ডেসিমাল ডিজিট ইউজ করলে রেঞ্জ হবে 100, 3টা ডেসিমালে হবে 1000, এইভাবে চলছে। তো এখন এই 1000কে যদি আপনি 1000 টাইমস করেন, আমরা সেটাকে বলি মিলিয়ন, মিলিয়নকে 1000 টাইমস করলে বলি বিলিয়ন, বিলিয়নকে 1000 টাইমস করলে বলি ট্রিলিয়ন। এটা হচ্ছে আমাদের সাধারণ রিয়েল লাইফের যে ক্যালকুলেশন, ডেসিমাল নাম্বার সিস্টেম। আমাদের বাস্তব জীবনটা ডেসিমাল নাম্বার সিস্টেমে চলে, কম্পিউটারের হিসাব নিকাশ সব বাইনারি। এখন আমরা যদি বাইনারি নাম্বার সিস্টেমে আসি, না হোয়াট ইজ দ্য বেস? বেস 2, বিকজ ইউ হ্যাভ অনলি 2 ডিজিটস, 0 and 1। এখন একই হিসাবে আপনি যদি একটা বাইনারি ডিজিট দেন, তাহলে আপনার পসিবল ভ্যালু ক্যান বি 0 or 1, তাহলে আপনার রেঞ্জ হচ্ছে 2। দেখেন 2 টু দি পাওয়ার 1, বেস 2 কিন্তু এখন বেস টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিটস। আপনি যদি 2টা বাইনারি ডিজিট দেন, তাহলে পসিবল ভ্যালুস ক্যান বি 0, 0, 0, 1, 1, এর বাইরে আর কিছু হয় 2টা ডিজিট দিয়ে ইউনিক, তাইলে আপনার রেঞ্জ কত? 4, এই যে 2 টু দি পাওয়ার 2। তা আপনারা যদি 8টা বিট ইউজ করেন, অর্থাৎ 1 বাইট, 8টা বাইনারি ডিজিট মানে 8 বিটস, মানে 1 বাইট, 1 বাইট যদি ইউজ করেন,
তাহলে আপনার রেঞ্জ হবে 256। তা এখন আপনার অ্যাড্রেস বাস যদি 1 বাইটের হতো, 8 বিট হতো, তাহলে আপনার র্যামের ক্যাপাসিটি হতে পারতো 256 বাইট, অর্থাৎ বাইট নাম্বার 0 থেকে বাইট নাম্বার 255, দ্যাটস ইট। যদি আপনার অ্যাড্রেস বাস 1 বাইট হতো, তো 256 বাইট আপনি কি করবেন, তাই না? আপনার র্যাম কত বাসার পিসিতে, বা আপনার র্যাম কত? 16 জিবি। জিবি মানে কি? গিগা মানে কি? ডেসিমলের ক্লোজেস্ট ইকুইভ্যালেন্ট কি? গিগা? 1000 না। আচ্ছা দেখেন এটা তাহলে আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, গিগা মেগা আমরা জানি, কিন্তু এটা এক্সাক্ট রিপ্রেজেন্টেশনটা তো আমাদের জানা দরকার। তো আপনি যদি 8 বিটে যদি আপনার রেঞ্জ হয় 256, 9 বিটে হবে 512, 10 বিটে হবে 1024, 11 বিটে হবে 2048। তাহলে আমাদের ডেসিমাল 1000 এর ক্লোজেস্ট কোনটা? 512, 1024 না 2048? 1024। এই জন্য এটাকে বলা হয় কিলো। তো ডেসিমালে কিলোগ্রাম মানে 1000 গ্রাম, বাইনারিতে কিলো বাইটস মানে নট 1000 বাইটস, 1024 বাইটস। ডেসিমালে ইট ইজ পাওয়ার অফ 10, এই জন্য 10, 100, 1000, 10,000, মিলিয়ন। বাইনারিতে ইটস পাওয়ার অফ 2। তো ক্লোজেস্ট টু দ্য 1000 ইজ 1024। এই জন্য আমরা যখন বলি কিলো বাইট ইজ 1024 বাইটস। তো আপনি 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1 কিলো, তাহলে 10 টু দি পাওয়ার 20 হবে কিলো ইন্টু কিলো, যেটা মেগা। এটা কিন্তু মিলিয়ন প্লাস, 1000 ইন্টু 1000 হলে এক্স্যাক্টলি 1 মিলিয়ন হতো, বাট এখানে যেহেতু 24 একটা রেসিডুয়াল আছে, যার কারণে এটা আমরা মিলিয়ন না বলে বলবো যে মিলিয়ন প্লাস বাইটস। ওকে, তো 1 মেগাবাইট মানে 1 মিলিয়ন প্লাস বাইটস। প্লাস কেন? এই যে 24 এর জন্য কিছু বেশি হবে, এক্স্যাক্টলি 1 মিলিয়ন না। তো মেগাকে যদি আপনি আবার এই টু দি পাওয়ার 30 করেন, মানে আবার 1024 টাইমস কিলো টাইমস করেন, তাইলে আপনার এটা হবে গিগা। তো 1000 ইন্টু 1000 ইন্টু 1000 হচ্ছে বিলিয়ন, তা আমরা বলবো এটা বিলিয়ন প্লাস। তাইলে আপনার 16 জিবি র্যাম মানে 16 বিলিয়ন প্লাস বাইটস আর দেয়ার। ওকে, আচ্ছা। তো তাহলে এখন আপনার 30 বিটে যদি হয়, রেঞ্জ যদি হয় 1 জিবি, তাহলে 32 বিটে আপনার রেঞ্জ হবে দুইটা 2 মাল্টিপ্লাই বেশি হয়ে যাবে, তাহলে 4 জিবি। 30 বিটে যদি 1 জিবি হয়, 31 বিটে হবে 2 জিবি, 32 বিটে হবে 4 জিবি। তো আপনার যদি মাদারবোর্ডের অ্যাড্রেস বাস যদি 32 বিট হয়, অ্যাড্রেস বাস হচ্ছে একটা হার্ডওয়্যার চ্যানেল যেখানে 32টা বিট একসাথে পাঠানো যায়, 32টা মানে রাস্তার লেনের মতো। ওকে, ওইভাবে যদি চিন্তা করেন, তো এখন 32 বিট যদি আপনার অ্যাড্রেস বাস হয়, দুই ধরনের বাস থাকে, ডাটা বাস এবং অ্যাড্রেস বাস। আপনি ডাটা বাসে আপনি আপনার যে কন্টেন্ট তার বাইনারিটা পাঠান, অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেসের যে বাইনারি ইকুইভ্যালেন্ট সেটা পাঠান। বাইট নাম্বারের ইকুইভ্যালেন্ট আপনি অ্যাড্রেস বাস দিয়ে পাঠান, আর আপনার যে কন্টেন্ট সেইটার বাইনারি ইকুইভ্যালেন্ট আপনি ডাটা বাস দিয়ে পাঠান। জি বলেন, কিছু বলতে চাচ্ছি না। 32 বিট বলেছি, 2 টু দি পাওয়ার 2। পাওয়ার তো প্লাস হয়। আপনি ধরেন 2 টু দি পাওয়ার 5 টাইমস 2 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 প্লাস 5 মানে 2 টু দি পাওয়ার 10। তো 2 টু দি পাওয়ার 32 মানে কি? 2 টু দি পাওয়ার 30 টাইমস 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2, 32, which is 4, তার মানে 4 জিবি। সেটা 1 জিবি। মাল্টিপ্লিকেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 10 হলে আমরা বলছি 1024, তাহলে 2 টু দি পাওয়ার 10 টাইমস 2 টু দি পাওয়ার 10 টাইমস 2 টু দি পাওয়ার 10, which is nothing but 2 to the power 30। পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, বেস সেম যদি থাকে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করে দিতে পারে, তাই না? এটা তো আমরা জানি স্কুলের ম্যাথ। ওকে, আচ্ছা, আর ইউ ক্লিয়ার? ওকে, এখন আপনার
এখন যে আমরা মেশিনগুলো ইউজ করি সবই 64 বিট, কারণ আপনি 32 বিট মেশিন হলে 4 জিবির বেশি র্যাম আপনি পাবেন না, কিন্তু আপনি আসলে 8 জিবি 16 জিবি র্যাম ইউজ করছেন, তাই না? তাহলে বলেন তো 8 জিবি র্যামের জন্য আমার কয় বিট লাগবে? কেন 64 বিট লাগবে? 8 জিবি র্যামের জন্য 32 বিটে আপনি 4 জিবি র্যাম পাচ্ছেন, তাহলে 8 জিবি র্যামের জন্য কয় বিট লাগবে? টাইমস 2, মানে একটা বিট বাড়াইলে তো টাইমস 2, 33 বিটেই আপনি 8 জিবি পাচ্ছেন। 16 জিবির জন্য আপনার 34 বিট লাগবে। তো এইভাবে আপনি বিট যত বাড়াবেন তত র্যামের ক্যাপাসিটি বাড়তে থাকবে, কিন্তু ভেঙে ভেঙে তো আর ওইভাবে হয় না। আপনার মানে অ্যাড্রেস বাস হয় 32 বিট অথবা 64 বিট। তো 64 বিট করাতে এখন আপনার রেঞ্জ আনলিমিটেড। আপনি আপনার 14 জেনারেশনের ফরচুন সেল করে র্যাম বসাইতে পারেন, যেহেতু আপনার এখন 64 বিট অ্যাড্রেস বাস। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন এখানে আরও একটা কথা আছে, ধরেন আপনার হার্ডওয়্যার যদি 32 বিট হয় তাহলে ডেফিনেটলি আপনার থ্রেশহোল্ড হচ্ছে 32 বিট, মানে 4 জিবি র্যাম, নো ডাউট অ্যাবাউট ইট, কারণ হার্ডওয়্যার ইজ লিমিটেড টু 32 বিট। কিন্তু আপনার হার্ডওয়্যার ইজ 64 বিট, নাও ক্যান ইউ হ্যাভ আনলিমিটেড র্যাম? If you have 64 bit address bus, can you have unlimited RAM? Why not? স্যার স্পেস তো লিমিটেড করে দেওয়া আছে। হ্যাঁ, মানে যখন আমরা ডিভাইস কিনতে যাই সেখানে লিমিটেড করে দেওয়া হবে, ম্যাক্সিমাম 32 জিবি আমরা। না না, আপনি তো স্লট হয়তো আপনার দুইটা আছে, কিন্তু ধরে নেন হাইপোথেটিক্যালি 10 টেরাবাইটের র্যাম আসছে, বসাই দিলেন 10 টেরাবাইট, 64 বিট থাকলে ওই লিমিটেশন তো আপনার নাই। তো এখন প্রশ্ন হলো যে 64 বিট থাকলে কি আপনি আনলিমিটেড র্যাম পেতে পারবেন 4 জিবির বেশি? It now depends on the operating system. An operating system comes in two variants, 32 bit, 64 bit. আপনি যদি 64 বিট হার্ডওয়্যারে 32 বিট অপারেটিং সিস্টেম বসান, তাহলে কিন্তু হার্ডওয়্যারে 64 বিট থাকলেও সে 32 বিটের বেশি ইউজ করতে পারবেন, তাহলে আপনি 4 জিবি ইউজ করতে পারবেন, বাকি বাসগুলো আনইউজ থাকবে। তা আপনি যদি 64 বিট মেশিনে 64 বিট ওএস বসান, তাহলেই আপনি আনলিমিটেড র্যাম ইউজ করতে পারবেন। ওকে, তো তাহলে আমাদের এখনকার মেশিনগুলো সবই 64 বিট, এবং আমরা যারা 4 জিবির বেশি র্যাম ব্যবহার করছি ডেফিনেটলি আমাদের ওএসও 64 বিট। ওকে, অবভিয়াসলি, নাহলে আপনি 4 জিবি বেশি র্যাম পাবেনই না। আপনি 8 জিবি র্যাম লাগাতে পারেন আপনার স্লটে, কম্পিউটার রান করবে, কিন্তু আপনার র্যামের ক্যাপাসিটি দেখবেন 4 জিবি। আপনার হার্ডওয়্যারের যে বাকি 4 জিবি র্যাম এটা আনইউজ থাকবে, কারণ আপনি ওএস বসাইছেন 32 বিট। ওকে, তো কাজেই এখন আপনার পয়েন্টার কতটুকু জায়গা নেবে এটা ডিপেন্ড করে অ্যাড্রেস বাস কত বড়। তা আমরা ধরে নিই মোস্ট কেস এখন টুডেজ সিনারিওতে 64 বিট, তাহলে পয়েন্টার নিজে 64 বিট অকুপাই করবে একটা বাইট নাম্বার রাখার জন্য। এখন আমরা যদি আবার এই প্লটের হিসাবে আসি, ধরেন 1000 প্লট আছে, তো এই যে প্রথমের যে প্লটটা, ধরেন প্লট নাম্বার, প্রথম দিকের যে প্লট, ধরেন প্লট নাম্বার 4, তো 1000 প্লটের জন্য আমার 3টা ডিজিট লাগবে, 000 থেকে 999 পর্যন্ত, ডেসিমলের হিসাব বলছি আর কি। তো এই 4 নাম্বার হাউসটা স্টোর করতে হলে আমার 3টা ডিজিট ইউজ হবে উইথ 2 লিডিং 004 স্টোর হবে। আর যে শেষের দিকের বাসা, যে 729 নাম্বার বাসা, ওইটাও কিন্তু 3টা ডিজিট ইউজ হবে উইদাউট লিডিং 0। তো কাজেই আপনি যদি এক্স এর ভ্যালু 10 হয়, এটাকে যখন একটা ইন্টিজারে রাখেন, 10 এর বাইনারি কত? 1010, আসলে 4 বিট, কিন্তু ইন্টিজার তো 4 বাইট, তো তার মানে ওখানে 28টা লিডিং 0 থাকবে। অ্যাড্রেসের ক্ষেত্রেও তাই, শুরুর দিকের বাইট নাম্বারগুলোতে লিডিং 0 বেশি থাকে, আর শেষের দিকের বাইট নাম্বারগুলোতে লিডিং 0 কমে আসে। তা আপনি যদি বলেন যে বাইট নাম্বার 10 64 বিট যদি হয়, তাহলে 60টা লিডিং 0, তারপরে 1010, এই হচ্ছে বাইট নাম্বার 10, মানে 11 নম্বর বাইট। আর যদি আপনি বলেন 16 জিবি র্যাম যদি থাকে আপনার, যে বাইট নাম্বার ধরেন আপনার 16 জিবি, তো ধরেন বাইট নাম্বার 15,64,75,742, এই বাইট নাম্বারটা যদি হয়, তাহলে এখানে লিডিং 0 কয়টা থাকবে বলেন তো দেখি? 16 জিবি র্যাম, মানে আসলে আপনার 34 বিট হইলেই হয়। হ্যাঁ, তাহলে ওই যে 15 মিলিয়নের উপরে গেলেই 34 নাম্বার বিট থেকেই 1 থাকবে, তার মানে আপনার 64 মানে 32টা লিডিং 0 থাকবে, 32টা লিডিং 0 থাকবে, তারপরে 1 দিয়ে 10 কম্বিনেশন।
ওইটা হচ্ছে ওই যে 15 বিলিয়নের ওই বাইট নাম্বার। কিন্তু বাইট নাম্বার যত বড়ই হোক আর যত ছোটই হোক সবারই 64 বিট। ছোট নাম্বার হলে লিডিং জিরো বাড়বে, নাম্বার বড় হইতে থাকলে লিডিং জিরো কমবে, কিন্তু ওকুপাই কিন্তু 64 বিটই করবে। তো কাজেই আপনার পয়েন্টার হলো ওকুপাই 64 বিট। ওকে, তাহলে এই আলোচনাটা আমরা মোটামুটি এখন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা চলে আসলাম। ওকে, ফাইন। তো এখন আমরা যদি প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে চলে আসি, এখন আমরা অবজেক্ট কি সেটা বুঝলাম প্রোগ্রামিং ডেফিনেশনের ক্ষেত্রে, মানে পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাটলিস্ট। কিন্তু এখন যদি আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেশনটা কি এইটা আমাদেরকে বুঝতে হবে। যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে গেলে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেশন। তো অবজেক্ট ওরিয়েন্টেশন কি সেটা বুঝতে গেলে আমরা এখন যেভাবে কোড করি সেটা আসলে কি সেটা বুঝতে হবে। তো আমরা এখন যেটা কোড করি সেটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। ওকে, সো হোয়ার দ্য ফোকাস ইজ অন প্রসিডিউর বা ফাংশনস, যেখানে আমরা সব ফোকাস ফাংশনের উপরে দিই, ফাংশনই সব কিছু করে দেয়, যেখানে অবজেক্ট নিজে থেকে কিছু করতে পারে না। সো আমরা অবজেক্টগুলোকে ফাংশনে প্যারামিটার হিসাবে টস করি, পিংপং বলের মতো ফাংশন অবজেক্টটাকে প্রসেস করে কিছু একটা করে দেয়। দ্যাট ইজ হাউ প্রসিডিউরাল প্রোগ্রামিং ওয়ার্কস। তা আপনি যদি একটা নোড তৈরি করে রাখেন ডাটা স্ট্রাকচারে যেটা করেছেন, সেই নোডকে যদি আপনি সেট আপ করতে চান, অর্থাৎ নোডের একটা ভ্যালু পার্ট থাকে, পয়েন্টার পার্ট থাকে, তো ভ্যালু পার্টে আপনি একটা ইনপুট নেবেন, পয়েন্টারটাকে নাল করবেন বা কিছু করবেন, তাহলে এই কাজটা যে নোডটাকে সেট আপ করা বা পপুলেট করা, এই কাজটা কিন্তু নোড নিজে নিজে করতে পারে না, যদিও নোড একটা ক্লাস বা স্ট্রাকচার। সো ইউ হ্যাভ অ্যান অবজেক্ট, কিন্তু অবজেক্ট নিজে নিজে কিন্তু কিছু করতে পারে না। তাহলে এই নোডটাকে একটা ফাংশনে পাঠাতে হয়, ফাংশন এই কাজটা করে দেয়। So it's not object oriented. Object has no capacity to do anything. Okay, object is thrown as parameter to functions to do something on the objects. Object নিজে তার কাজটা করতে পারে না। রিয়েলিটিতে কিন্তু সেটা না, ইটস টোটালি অপোজিট। আপনি রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যদি চিন্তা করেন, এমপ্লয়ি ইজ অ্যান অবজেক্ট, স্টুডেন্ট ইজ অ্যান অবজেক্ট, কম্পিউটার ইজ অ্যান অবজেক্ট, কার ইজ অ্যান অবজেক্ট। এগুলো ট্যানজিবল অবজেক্ট। ইনট্যানজিবল অবজেক্ট হতে পারে, যেমন কোর্স একটা অবজেক্ট, সিএসসি 213 কোর্স ক্লাসের একটা অবজেক্ট বা কোর্স স্ট্রাকচারের একটা অবজেক্ট। ট্রান্সক্রিপ্ট ক্যান বি অ্যান অবজেক্ট। এবং এই রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের কিন্তু আমাদের ইনফরমেশন থাকে, মানে অ্যাবাউট দ্য অবজেক্ট। তো যেমন একটা কারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার নেম, প্রাইস, মডেল, কত সিসির, টাইপ অফ কার, এটসেট্রা। দিস আর দ্য ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লাস বা অবজেক্ট। আপনার নোডেও কিন্তু কিছু ইনফরমেশন আছে, যে একটা ভ্যালু, তারপরে যদি ডাবল লিঙ্ক লিস্টের জন্য করে থাকেন তাহলে দুইটা পয়েন্টার, এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাবাউট দ্য নোড। ওকে, মেম্বার ডেটা, যেটাকে আপনারা মেম্বার হিসাবে অ্যাড করেন, রাইট? এখন চিন্তা করেন যে আপনার নাম বলেন মাহিমা। মাহিমা। ওকে, এখন মাহিমা ইজ এ স্টুডেন্ট অবজেক্ট। ওকে, স্টুডেন্ট একটা স্ট্রাকচার বা ক্লাস, তো মাহিমা হচ্ছে তার একটা অবজেক্ট। তো ইনস্ট্যান্স, কারণ শি এক্সিস্ট। ওকে, শি হ্যাজ মেমোরি, শি অকুপাইজ মেমোরি। এখন তার মেম্বার হিসাবে ভেতরে আমরা হয়তো আইডি, নেম, সিজিপিএ বা গ্রেডসগুলো রাখা আছে। ওকে, এগুলো হচ্ছে তার মেম্বার। তো যেমন আপনারা যদি ডাটা স্ট্রাকচারের এক্সাম্পলটাতে আমরা ফেরত যাই, যেহেতু ডাটা স্ট্রাকচার করেছেন, তো এইখানে আমরা যদি যে in CSC 203 probably you have defined a node like this, the struct node int val node star next, something like that, right? এরকমই কিছু একটা, এটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের জন্য। তো তাহলে এই যে ভ্যাল এবং নেক্সট এরা আসলে কি? মেম্বার ডেটা of your structure বা class. Okay, they are member data. এখন দেখেন এই নোড নিজে থেকে কিছু করতে পারে না। তো ধরেন আপনি মেইনে যদি যাই, এইখানে আমরা নোডের দুইটা ডিক্লারেশন আছে, একটার নাম হেড আর একটার নাম n1। তো হেড আর n1টা কি? মানে আমরা নোড ক্লাস, নোড স্ট্রাকচারটা তো উপরে তৈরি করে আসলাম। সো নোড ইজ এ নাও টাইপ।
এখন আমরা দুইটা ডিক্লারেশন করেছি এখানে নোডের, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে n1। n1 হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর হেড হচ্ছে পয়েন্টার টু অবজেক্ট। যেমন পয়েন্টার টু ইন্টিজার যেমন হতে পারে, পয়েন্টার টু অবজেক্ট হতে পারে। ওকে, সো এটা হচ্ছে পয়েন্টার টু নোড টাইপের অবজেক্ট। ওকে, এখন ধরেন আমি যদি n1 এর কথাই বলি, তাহলে এই n1 তো একটা অবজেক্ট, সো ইটস এ ভেরিয়েবল, স্ট্রাকচার ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল, ইটস এ ভেরিয়েবল। এখন এই n1 নিজেকে নিজে পপুলেট করতে পারে না, অর্থাৎ তার যে এখানে একটা ইনপুট নিতে হবে, এই নেক্সটটাকে নাল করতে হবে বা একটা অ্যাড্রেস রাখতে হবে, এই কাজটা n1 নিজে নিজে করতে পারে না। তা আপনারা কি করেছেন? আপনারা ওকে একটা ফাংশনে পাঠিয়ে দিয়েছেন ওই কাজটা করার জন্য। দ্যাট ইজ হাউ ইউ হ্যাভ ডান, ইফ আই এম নট রং, কারেক্ট মি ইফ আই এম রং। এইভাবেই তো করেছেন। ওকে, এখন এই পপুলেট কিন্তু একটা ফাংশন। এখন বলেন তো এটা পাস বাই ভ্যালু হবে না পাস বাই রেফারেন্স? কেন? আপনি রাইট অ্যাক্সেস দিতে চান, আপনি চান যে n1 শুড বি আপডেটেড, তাই না? ইটস নট রিড অনলি, তাহলে এটা পাস বাই রেফারেন্স। তাহলে আমরা পপুলেট ফাংশনটাতে যদি দেখি যে পপুলেট, এই যে n হচ্ছে রেফারেন্স। এখন আপনি এখানে এই ইনপুট নিচ্ছেন এবং পয়েন্টারটাকে সেট করছেন। এই কাজটা কে করছে? একটা ফাংশন করে দিচ্ছে। পপুলেট নামে একটা ফাংশন এই অবজেক্টটাকে প্রসেস করে দিচ্ছে। অবজেক্ট নিজে নিজে নিজের কিছু করতে পারে না। দ্যাট ইজ প্রসিডিউরাল প্রোগ্রাম, যেটাতে আমরা ইউজ টু। এখন এইখান থেকে আইস ব্রেকিং করে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেশনে যেতে হবে। বুঝতে পেরেছেন? এখন মাহিমা, she has a lot of member data like her ID, her name, her contact number, her grades. এখন আমি যদি মাহিমাকে বলি যে মাহিমা, can you calculate your CGPA from your grades? Yes, she can. She has the capability of calculating her own grade by processing her member data, which are the grades. এইটা যদি উনি পারে তাহলে এটা অবজেক্ট ওরিয়েন্টেশন। আর উনি যেটা না পারে, ওনাকে যদি একটা গ্লোবাল ফাংশনের কাছে প্যারামিটার হিসেবে যেতে হয় যে ভাই আমার সিজিপিএটা ক্যালকুলেট করে দেন, আমি পারি না, তখন ওইটা হয়ে যাবে প্রসিডিউরাল প্রোগ্রামিং। মেক সেন্স? তো তাহলে মাহিমাকে এম্পাওয়ার করতে হবে, স্টুডেন্টকে এম্পাওয়ার করতে হবে যাতে অবজেক্ট তার নিজের কাজ নিজে করতে পারে। আমি যখন রিমোট দিয়ে এসিতে টেম্পারেচার 16 করে দিচ্ছি, তখন কি হচ্ছে? এসি নিজে নিজে আমার ওই রিমোট থেকে আমি ইনফ্রারেডে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে তাকে মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজটা অনুযায়ী সে তার কাজটা করবে। এসি ইজ ক্যাপেবল অফ ডুইং ইটস ওন থিং। ও তখন কম্প্রেসারটাকে রেগুলেট করবে, রুমের টেম্পারেচারটাকে সেন্সর দিয়ে দেখবে কত, সেটার সাথে সে সেই অনুযায়ী কম্প্রেসারটাকে রেগুলেট করে আমার যে ডিজায়ার্ড টেম্পারেচার সেটা সে মেনটেন করবে। তাহলে এসি ইজ ক্যাপেবল অফ ডুইং ইটস ওন থিং। আপনি যখন কারের অ্যাক্সিলারেটরে প্রেস করেন, ইউ আর গিভিং দ্য মেসেজ টু দ্য কার, কার ইজ ক্যাপেবল অফ increasing or increasing the crankshaft, okay, of the engine, okay, it start ejecting more fuel, etc., etc., to accelerate the speed. Car is capable of doing its own thing. All real world objects are capable of doing some functions, some activities, okay. তাহলে অবজেক্ট গুলোকে এম্পাওয়ার্ড, অবজেক্ট গুলো ইন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে অবজেক্টস আর এম্পাওয়ার্ড ইন ডুইং দেয়ার থিংস। Here, not n1 has to go to the populate function to get populated. Yes. So is this considered object or object-oriented programming? or- No, n1 is an object, কিন্তু আপনার কোনো ফাংশনালিটি নাই, তা অবজেক্ট ওরিয়েন্টেড হলো না। আপনার যে কাজগুলো আপনি করবেন সেগুলো আপনাকে থার্ড পার্টির সাহায্য নিয়ে করতে হচ্ছে। সো প্রসিডিউরাল প্রোগ্রামিং, ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে কখন আপনি ডট ইউজ করেন, কখন আপনি অ্যারো ইউজ করেন। এখানে আমরা বলেছি যে n ডট ভ্যাল, পাস বাই রেফারেন্স না, এটা পাস বাই রেফারেন্সের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে আপনার যে মেম্বার ডেটা, মেম্বারকে আপনি যে রিপ্রেজেন্ট করছেন সেই মেম্বারটা কি
কি দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, সেটা কি অবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে না পয়েন্টার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। সেই অবজেক্টটা যদি সরাসরি অবজেক্ট হয় তাহলে ডট, আর যদি ওটা পয়েন্টার হয় তাহলে অ্যারো। তা আপনারা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তো স্টার হেড দিয়ে শুরু করেন, হেড তো একটা পয়েন্টার, ওই জন্য, বা এইচ একটা পয়েন্টার, ওই জন্য আপনি এইচ অ্যারো নেক্সট দেন, এইচ ডট নেক্সট না দিয়ে। কিন্তু ওটা যদি পয়েন্টার না হয়ে অবজেক্ট হতো তাহলে ডট দিতেন। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন যেহেতু এটা আপনি সরাসরি একটা অবজেক্ট সে রিসিভ করেছে, রেফারেন্স নট পয়েন্টার, তো এই জন্য এন ডট ভ্যাল এন ডট নেক্সট। এখন এটাকে যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করতে চাই, আমরা এখন চাই নোডকে এম্পাওয়ার করতে, যাতে নোড নিজেকেই নিজে পপুলেট করতে পারে। নাও হাউ ক্যান ইউ এম্পাওয়ার অ্যান অবজেক্ট? আমি যদি বলি যে স্টুডেন্ট একটা ক্লাস বা স্ট্রাকচার, তাহলে এই মাহিমা, আবরার বা অন্যান্য যারা আছেন আপনাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায় যাতে আপনারা নিজেদের সিজিপিএটা ক্যালকুলেট করতে পারেন? রাইট, তাহলে স্ট্রাকচার বা ক্লাসের ভেতরে নিজস্ব ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে, বাইরের কোনো ফাংশনের উপরে সে ডিপেন্ডেন্ট হবে না। তা আপনি যখন অবজেক্টকে এম্পাওয়ার করবেন উইথ ফাংশনালিটিস, সেই ফাংশনসগুলো মেম্বার হিসাবে স্ট্রাকচারের ভিতরে চলে আসবে। নাও you could do that in your data structure course also, but probably it was not introduced, right? কারণ তখন আপনি এই যে এখন কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এখন আপনি রিলেট করতে পারছেন, কিন্তু ডাটা স্ট্রাকচারে সরাসরি ইন্ট্রোডিউস করলে এটা মুখস্থের মতো হতো এবং টোটালি একটা নতুন জিনিস হতো, ওই জন্য ওইটাকে অ্যাভয়েড করা হয়েছে। ওকে, যে আপনি গ্লোবাল ফাংশন নিয়ে কাজ করেছেন আগে, ওইভাবেই করানো হয়েছে। কিন্তু এখন আপনি জেনে রাখেন স্ট্রাকচারেও কিন্তু আপনি মেম্বার ফাংশন নিয়ে আসতে পারেন। তো তাহলে আমরা যদি এখন এটাকে এম্পাওয়ার করতে চাই, তাহলে আমরা এই নোড স্ট্রাকচারের ভেতরে এখন মেম্বার ফাংশন নিয়ে আসবো। লেটস সে সেট নোড। ওকে, নাও সেট নোড ইজ নট এ বাইরের হেল্পিং হ্যান্ড, ইট ইজ দ্য ওন ক্যাপাবিলিটি অফ দ্য অবজেক্ট অফ নোড টাইপ। ওকে, সো নোড এখন নিজেই নিজেকে সেট করতে পারবে। ওকে, তা এখন এই যে মেম্বার ক্যান বি মেম্বার ডেটা AKA field, also known as field, আর মেম্বার ফাংশন also known as method। তো এই কোর্সে এখন থেকে আমি যখন বলবো ফিল্ড, আপনাদেরকে বুঝতে হবে যে এটা মেম্বার ডাটা অফ সাম ক্লাস বা স্ট্রাকচার। আসলে আমরা ক্লাস নিয়েই কাজ করব। স্ট্রাকচার কথাটা আমি বলছি কেন, আপনারা যেহেতু স্ট্রাকচার নিয়ে কাজ করে আসছেন মাত্র, এই কারণে। কিন্তু আলটিমেটলি একটা দুইটা ক্লাসের পর আমি আর স্ট্রাকচার নিয়ে বলবোই না, সবই ক্লাস। আর যখন আমরা মেম্বার ফাংশন, আমি যখন বলবো মেথড, তার মানে এটা একটা ক্লাসের একটা ফাংশনালিটি, মেম্বার ফাংশন। ওকে, তো সেট নোড ইজ এ মেথড। এখন কিন্তু আমার অবজেক্টকে আমি এম্পাওয়ার করলাম, ক্লাসে একটা মেথড ইন্ট্রোডিউস করি। কাজে এখন নোড টাইপের যত অবজেক্ট থাকবে সবাই কিন্তু এম্পাওয়ার টু সেট ইটসেলফ। এখন মেইনে গিয়ে আমরা দুইটা নোড ডিক্লেয়ার করলাম, n1 n2, দুইটা অবজেক্ট, এবং এখানে আমরা বলা হচ্ছে n1 ডট সেট। ডট কেন? যেহেতু এটা মেম্বার। এখানেও আমরা ডট, এখানেও কিন্তু ডট ছিল, কারণ ভ্যাল ওয়াজ এ মেম্বার, নেক্সট ওয়াজ এ মেম্বার, সিমিলারলি সেট নোড অলসো ইজ এ মেম্বার। সেটা ওগুলো ছিল মেম্বার ডাটা, এগুলো মেম্বার ফাংশন, বাট মেম্বার হলে আপনাকে ডট বা অ্যারো নিয়ে আসতে হবে। ওকে, তা এইখানে আপনি যখন বললেন এই যে প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে যখন আমরা বলেছিলাম যে এন ডট ভ্যাল, এই কথাটার মানে কি? এন নামে যে অবজেক্ট, তার যে ফিল্ড ভ্যাল, সেইখানে তুমি ডাটা রাখো। আমার তো দুইটা অবজেক্টও থাকতে পারতো, n1 n2। আমি যদি বলতাম এন ডট ভ্যাল, তাহলে এন এর ভ্যালে সে ইনপুট রাখবে। যদি বলতাম n2 ডট ভ্যাল, তাহলে n2 ভ্যালে সে ইনপুট রাখবে। তো n1 বা n2 বা n অবজেক্টের নাম বা পয়েন্টার যেটাই বলেন, এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট অফ দ্য মেম্বার। আপনাকে যখন যদি বলা হয় যে স্টুডেন্ট একটা ক্লাস, সেখানে আইডি, নেম, সিজিপি হচ্ছে আমার ফিল্ড। এখন এই আইডির জন্য 4 বাইট, নেমের জন্য স্ট্রিং এর যত বাইট লাগবে, সিজিপি এর জন্য ধরেন 4 বাইট বা 8 বাইট, ডাবল বা ফ্লোট হলে। এই যে মেমোরি,
এই মেমোরিগুলো তো আমার প্রত্যেকের জন্যই লাগবে। আপনার আইডি রাখার জন্য 4 বাইট লাগবে, ওনার আইডি রাখার জন্য 4 বাইট লাগবে, তার আইডি রাখার জন্য 4 বাইট লাগবে। তাহলে আমি যখন বলবো যে সিন আইডি, তাহলে এই 4 বাইটে ভ্যালুটা রাখবেন, ওই 4 বাইটে ভ্যালুটা রাখবেন, এই 4 বাইটে ভ্যালুটা রাখবেন। কোন 4 বাইটে রাখবেন? প্রত্যেকটা 4 বাইট আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস। তো এটা ডিপেন্ড করে ক্লায়েন্টকে। আমি যদি বলি যে সিন মাহিমা ডট আইডি, তাহলে এই 4 বাইটের ভ্যালু রাখবে। আর আমি যদি বলি যে সিন আবরার ডট আইডি, তাহলে ওই 4 বাইটে ভ্যালুটা রাখবে। তো সেই জন্য আপনি যখন ফিল্ড অ্যাক্সেস করবেন ফর এ অবজেক্ট, তখন আপনাকে একটা ক্লায়েন্ট ইন্ডিকেট করতে হবে, কারণ ফিল্ড কিন্তু ক্লায়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড। আর আমি যখন বলছি ফিল্ড আইডি নেম সিজিপিএ, সবারই আইডি নেম সিজিপিএ আছে, সবারই ভ্যালু আলাদা, কাজে সবারটাই স্টোর করতে হবে। তাহলে সবার জন্যই 4 বাইট করে মেমোরি থাকবে আইডি রাখার জন্য, সবার জন্যই 4 বা 8 বাইট করে মেমোরি থাকবে সিজিপিএ রাখার জন্য, ফ্লোট না ডাবল তার উপর। সবার জন্যই কিছু মেমোরি থাকবে নামটাকে স্টোর করার জন্য স্ট্রিং হিসাবে। তো তাহলে আমি যদি বলি যে সিন আইডি সিন সিজিপিএ, এইভাবে বললে তো হবে না। আমি যদি বাইরে এক্সটার্নাল আউটসাইডার হিসেবে বলি যে সিন আইডি, তাহলে তো হবে না। আমাকে বলতে হবে ক্লায়েন্টকে, ওকে, যে মাহিমা ডট আইডি, আবরার ডট আইডি, থিংস লাইক দ্যাট। কিন্তু একটা মেথড যখন ফিল্ড নিয়ে কাজ করবে, তখন কিন্তু সে ক্লায়েন্ট বলবে না, তখন সে শুধু ফিল্ডটাই ইউজ করবে। তো দেখেন এইখানে ফিল্ডটাকে ইউজ করেছে একটা বাইরের ফাংশন, তো বলেছে ওকে ক্লায়েন্ট বলে দিতে হচ্ছে যে এন ইজ দ্য ক্লায়েন্ট। কিন্তু এখানে ফিল্ডটাকে ইউজ করছে কিন্তু মেথড, ওখানে কিন্তু ওকে বলতে হচ্ছে না যে n1 ডট ভ্যাল বা n2 ডট ভ্যাল, বা বলতেও পারবে না। কেন? কারণ এই মেথডকে তো কল করতে হবে। মেথডকে কল করার সময় আপনি ক্লায়েন্ট বলে দিচ্ছেন যে এই দেখেন সেট ভ্যালটাকে মেইনে 2 বার কল করা হয়েছে, সেট নোডকে 2 বার কল করা হয়েছে। ফর দ্য ফার্স্ট কল n1 is the client for the method call, and for the second time n2 is the client for the method call. তো প্রথমবার যখন কলটা হবে, তখন এইটা যখন এক্সিকিউট হবে, হু ইজ দ্য ক্লায়েন্ট? n1, তার মানে এইটা অটোমেটিক্যালি n1 এর ভ্যাল, n1 এর নেক্সট। আবার যখন কল হবে সেকেন্ড টাইম, আবার এটা এক্সিকিউট হবে। এখন ক্লায়েন্টকে সেকেন্ড টাইম n2, তার মানে এটা n2 এর ভ্যাল হবে, n2 নেক্সট হবে। কাজে আপনি এখানে ফিক্সড করে দিতে পারবেন না, প্রত্যেক কলেই ক্লায়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। যেই কলে যে ক্লায়েন্ট তার ফিল্ড। এই জন্য মেথড যখন ফিল্ড নিয়ে লিখবে, যদি সে ক্লায়েন্ট না দেয়, তার মানে এটা ক্লায়েন্টের ফিল্ড। ক্লায়েন্ট যদি সে বলে না দেয়, স্পেসিফাই করে না দেয়, তার মানেই হচ্ছে ওকে এই মেথড কলটারও তো একটা ক্লায়েন্ট আছে, আসলে তারই ফিল্ড এটা। তো যেহেতু কলের ক্লায়েন্ট চেঞ্জ হতে পারে, সেই জন্য আমরা ফিল্ডকে কিন্তু ফিক্সড করবো না ফর এ স্পেসিফিক অবজেক্ট, যদি সেটা মেথডের ভেতর থেকে রিড রাইট করে। ক্লায়েন্টকে তো কল করবেন না, কল করবেন মেথডকে। কল তো আমরা মেথডকে করব, কিন্তু গ্লোবাল ফাংশন হলে আপনি ডু সাম সেমিকোলন শেষ, কিন্তু মেথড হইলে আসিফ ডট ডু সাম, শফিক ডট ডু সাম, বা মাহিমা ডট ক্যালকুলেট সিজিপিএ, শফিক ডট ক্যালকুলেট সিজিপিএ, ফরিদ ডট ক্যালকুলেট সিজিপিএ। সেক্ষেত্রে ক্যালকুলেট সিজিপিএ ইজ এ মেথড অফ স্টুডেন্ট ক্লাস, আর আসিফ, ফরিদ, শফিক এরা হচ্ছে ক্লায়েন্ট। তা আমি যখন বলবো যে আমি বলতে কলার মেইন ফাংশন থেকে ধরেন কল হচ্ছে, মেইন ফাংশন যখন বলবে যে মাহিমা ডট ক্যালকুলেট সিজিপিএ, ক্যালকুলেট সিজিপিএ এর কোডটা এক্সিকিউট হবে ক্লাসের ভেতরে বা স্ট্রাকচারের ভেতরে, কিন্তু ফিল্ডগুলো তখন মাহিমার। আবার যখন আমি বলবো যে আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, আবার কিছুক্ষণ পরে আবার কল করা হবে আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, আবার ক্যালকুলেট সিজিপিএ এক্সিকিউট হবে, কিন্তু তখন ফিল্ডগুলো হবে আসিফের। আসিফের স্পেসে গিয়ে তখন ফিল্ডগুলো রিড রাইট হবে আসিফের স্পেস থেকে। বোঝা যাচ্ছে? এই জন্য মেথডের ভেতরে আপনি ফিল্ডকে শুধু ফিল্ড হিসাবেই স্পেসিফাই করবেন ইফ ইট ইজ ক্লায়েন্টস ফিল্ড। ওকে, তো এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেশন। এনি কোশ্চেন সো ফার? নো? জি জি, মেথডস ইন C++, জাভাতে গ্লোবাল কিছু নাই।
জাভাতে সবই, জাভা ইজ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড। সি প্লাস প্লাসকে আমরা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলি, কিন্তু আপনি এটাকে যদি ধরেন যে সুডো অবজেক্ট ওরিয়েন্টেড বা অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, কারণ আপনি একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম রাখতেই পারেন উইদাউট এনি অবজেক্ট, ইন্ট মেন সি আউট হ্যালো ওয়ার্ল্ড, এখানে কোনো স্ট্রাকচারও নাই, ক্লাসও নাই, অবজেক্ট করতে গিয়ে আসলো। এখানে কোনো অবজেক্ট আছে? আপনি যখন লেখেন যে ইন্ট মেইন সি আউট কোট আনকোট হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন 0, ইজ দেয়ার এনি অবজেক্ট? আছে কিন্তু সি আউট ইজ অ্যান অবজেক্ট অফ ও স্ট্রিম ক্লাস। আপনি বলেন সিন এক্স, সিন ইজ অ্যান অবজেক্ট, আপনি আননোয়িংলি অবজেক্ট ওরিয়েন্টেশন ইউজ করছেন, তা আপনি জানতেন না যে সিন সি আউট হচ্ছে অবজেক্ট ক্লাসের ভেরিয়েবল। ওই যে আপনি যখন বলেন হ্যাশ ইনক্লুড আই ও স্ট্রিম, তখন আই স্ট্রিম ও স্ট্রিম ক্লাস আপনার প্রোগ্রামে ইম্পোর্ট হয়ে যায় আপনার প্রজেক্টে লাইব্রেরি থেকে। তো কাজে এই সিন সি আউট ওই ক্লাসের অবজেক্ট হিসেবে কাজ করে, বাট এগুলো নিয়ে আমরা পরে কথা বলব। কিন্তু সেটা ছাড়াও আপনি এটাই তো বলতে পারেন যে ইন্ট মেইন, তারপরে ইন্ট এবিসি, বা আপনি বলতে পারেন যে ইন্ট a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, কমা c, তিনটা ইন্টিজার ডিক্লেয়ার করলেন, c ইকুয়াল টু a প্লাস b রিটার্ন 0। এটাও তো একটা ভ্যালিড প্রোগ্রাম, এখানে কোনো অবজেক্টের ইউজ নেই। তো আপনি একটা নন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামও সি প্লাস প্লাসে করতে পারেন। সি প্লাস প্লাস ক্যান হ্যাভ গ্লোবাল ফাংশনস অনলি উইদাউট এনি মেথডস, মানে স্ট্রাকচার ক্লাস থাকলেই তো মেথডের বিষয়টা আসবে। জাভা কিন্তু পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড, আপনি গ্লোবাল কিছুই রাখতে পারবেন না। ডাটা হইলে সেটা ফিল্ড হবে, অথবা মেথডের লোকাল ভেরিয়েবল হবে, আর ফাংশন হলে সেটা মেথড হইতে হবে। মেথড ছাড়া কোনো ফাংশন জাভাতে নাই। তো জাভাতে অনলি মেথড, গ্লোবাল গ্লোবাল বলে কিছু নাই। ডাটা জাভাতে দুইভাবে আসতে পারে, ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, একটা হলো ফিল্ড হিসাবে রাখতে পারেন, আর একটা হলো মেথডের লোকাল ভেরিয়েবল লাগে না, মেথডের ভেতরে তো আমরা অনেক সময় ডিক্লেয়ার করি প্যারামিটার হিসাবে বা ভেতরে, সেগুলোও থাকবে, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল বলে কিছু নাই জাভাতে। ওকে, তো কাজে এই জাভাতে যে আপনার মেইন ফাংশন যেটা, ইট ইজ নট এ গ্লোবাল ফাংশন, ইটস এ মেথড অফ সাম ক্লাস। ওকে, তো সেটা আমরা দেখব। তো তার আগে টিল দিস পয়েন্ট এনিওয়ান নিড টু ক্লারিফাই এনিথিং? স্কোপ বলতে কি বুঝেন? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 2:30। আচ্ছা, তাইলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে একটা ব্রেক দিই। 10 মিনিটে ব্রেক লাগবে নাকি একবারে টেনে আগে শেষ করে দিব? আচ্ছা, আমাদের আলোচনা কি মানে ঠিক আছে তো? আপনারা ফলো করতে পারছেন তো? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা ব্রেক দিচ্ছি আমি। আচ্ছা, আমি ওই সিরিয়াল নাম্বার বললে ওই অনুযায়ী বলবেন আর কি। 1 2 3 4, প্রক্সি দিবেন না কেউ, হ্যাঁ আমি হেড কাউন্ট করি কিন্তু। 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 26 27 28 29 30 31 32 33 34 35। বাবা, আমি তো অবাক হয়ে গেলাম, এত প্রেজেন্ট, অর্ধেক খালি থাকে। আপনি অবাক? আপনি তো আমার ক্লাস করেন নাই আগে, করছেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটা কতক্ষণে ব্রেক নিব, বেশি নিব না। 2:45 আমরা শুরু করি। 2:50 2:50 ওকে।
আপনারা কেউ কি থাকবেন ক্লাসরুমে না বাইরে যাবেন সবাই? লাঞ্চ করার সময় পাবেন না, নিয়ে চলে আসেন, এখানে বসে খান। আমি তো থাকবো না, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম কেউ থাকলে ল্যাপটপ রেখে যেতাম, নাইলে ল্যাপটপ নিয়ে যেতে হবে। আপনারা কেউ থাকবেন এখানে না বাইরে যাবেন? তাহলে ল্যাপটপ রেখে দেই। ওকে। ও আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করা হয় নাই।